আজকের এই ভিডিওটি ক্লাস 11 বা একাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমরা একাদশ শ্রেণী বা ক্লাস 11-এর ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে ইতিহাস চেতনা। এই অধ্যায়টি থেকে আজকে আমরা ইম্পর্টেন্ট এসএকিউ উইথ অ্যান্সার নিয়ে ভিডিওটিতে আলোচনা করব, অর্থাৎ এসএকিউগুলো উত্তর সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা শুধু ভিডিওটিকে লাইক করে দেবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো দেখো, তোমাদের এই প্রথম অধ্যায় জানা হচ্ছে ইতিহাস চেতনা। এখান থেকে কোন কোন এসএকিউগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এবং সুবিধার বিষয় এটাই, এসএকিউগুলোর উত্তর নিয়েও কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, প্রায় ইতিহাস, যেটা কি ইংলিশে বলছে প্রোটো হিস্ট্রি, এটা কাকে বলে? প্রায় ইতিহাস বলতে কি বোঝায় বা কাকে বলে? তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা, যে ঐতিহাসিক যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে, কিন্তু সেই লিপির ব্যবহার বা লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, সেই যুগের ইতিহাসকে প্রায় ইতিহাস বলে। তাহলে কি বোঝা গেল? যে যুগে লিপির ব্যবহার শুরুতে হয়েছে, কিন্তু সেই লিপির পাঠ উদ্ধার করা বা পাঠোদ্ধার করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি, সেই যুগের ইতিহাসকে আমরা প্রায় ইতিহাস বলবো বা প্রোটো হিস্ট্রি বলবো। এবার তার একটা উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, যেমন হরপ্পা সভ্যতার যুগে লিপির ব্যবহার ছিল, যা বর্তমানে সিন্ধু লিপি নামে পরিচিত, বাট এই লিপির পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি। আমরা একটা পয়েন্ট হিসেবে বা একটা তথ্য আলোচনা করবো, যেটা হরপ্পা সভ্যতা ছিল প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এখান থেকে একটা শর্ট প্রশ্ন জানা যায় যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? সেটা হচ্ছে ঐতিহাসিক যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা ছিল তাহলে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। ঠিক আছে, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। দ্বিতীয় প্রশ্ন হিসেবে পড়ব যে মানব সভ্যতার ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায়? সেটা হচ্ছে 3টি ভাগে। প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রাগৈতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক বানানগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। তৃতীয় যে প্রশ্ন, সেটা একটা সংক্ষিপ্ত সংজ্ঞা, সেটা হচ্ছে প্রাক ইতিহাস বলতে কী বোঝায়? প্রথম প্রশ্নটা জানলাম, সেটা হচ্ছে প্রায় ইতিহাস, যা প্রোটো হিস্ট্রি নামে পরিচিত। এবার আমরা আলোচনা করব প্রাক ইতিহাস, তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা। কী বলছে? লিখিত বিবরণের পূর্বে, অর্থাৎ লিখিত যে বিবরণ তারও আগে বা পূর্বে, কেবল প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিত্তিতে, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভিত্তি করে যে ইতিহাস রচিত হয়েছে বা হয়েছিল, ঠিক আছে, তা হলো প্রাগ ইতিহাস। এখান থেকে প্রাগ ইতিহাস হিসেবে আমরা দুটো তথ্য পাবো। প্রথম বক্সে আমরা প্রথম তথ্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 20 লক্ষ বছর আগে শুরু হয়েছে এই যে যুগটা বা প্রাগ ইতিহাস যুগটা, সেটা 20 লক্ষ বছর আগে, আনুমানিক 20 লক্ষ বছর আগে সেটা শুরু হয়, এবং আনুমানিক 5000 বছর আগে পর্যন্ত সেটি ছিল। তো এটা প্রাগ ইতিহাস সম্বন্ধে দুটো তথ্য, এবং প্রাগ ইতিহাস শব্দের প্রাগ ইতিহাস যে তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে ইতিহাসের কয়েকটি আদি উপাদানের নাম লেখো। আমরা সবাই জানি ইতিহাসের আদি উপাদান, অর্থাৎ আদিম উপাদান যাকে বলছে, সেটা জীবাশ্ম, যেটাকে ইংলিশে বলছে ফসিল, প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি, গুহাচিত্র, তারপরে আমরা পাবো গুহাচিত্র এবং প্রাচীন সমাধি, যেটা এইখানে লেখা রয়েছে, প্রাচীন সমাধি, ঘরবাড়ি এবং মন্দিরের ধ্বংসাবশেষ। পঞ্চম প্রশ্ন, ঐতিহাসিক যুগের মূল উপাদান কয়টি? ঐতিহাসিক যুগের মূল উপাদান কি কি? সেটা হচ্ছে দুটি। একটা হচ্ছে, প্রথমটি হলো সাহিত্যিক উপাদান, যার দুটি ভাগ রয়েছে, দেশীয় সাহিত্য ও বিদেশি সাহিত্য। দ্বিতীয় ভাগ হিসেবে আমরা পাই প্রত্নতাত্ত্বিক উপাদান, যার 3টি ভাগ রয়েছে, লিপি, মুদ্রা, প্রাচীন স্মৃতিসৌধ, স্থাপত্য, ভাস্কর্য। দেখো, এখানে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর জানতে পারলাম যে ঐতিহাসিক যুগের মূল উপাদান কয়টি ও কী কী। ঐতিহাসিক যুগের মূল উপাদান, প্রধানত মূল উপাদান সেটি দুটি, একটা সাহিত্যিক উপাদান এবং একটি প্রত্নতাত্ত্বিক উপাদান। এবার সাহিত্যিক উপাদানকে মোট দুটি ভাগে ভাগ করা যায়, যার আবার প্রথম ভাগ দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য। এবার দ্বিতীয় ভাগ হিসেবে, যার ঐতিহাসিক যুগের দ্বিতীয় ভাগ, যার নাম হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, এর আবার 3টি ভাগ, সেটা হচ্ছে লিপি, মুদ্রা, আর একটা হচ্ছে প্রাচীন স্মৃতিসৌধ, স্থাপত্য, ভাস্কর্য। পরবর্তী প্রশ্ন, ইতিহাসের উপাদান বলতে কী বোঝায়? যে ইতিহাস রচনা করার জন্য যে সমস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। শিলালিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য প্রভৃতি, এগুলো তার উদাহরণ হিসেবে বলতে পারো। ইতিহাসের ভৌগোলিক উপাদান কাকে বলে? ভৌগোলিক, অর্থাৎ মানচিত্র মাপ পাবো, তারপর নদী, পর্বত, এগুলো কিন্তু পাবো এখানে। তো কোনো দেশের যে সমস্ত ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, যেমন আমরা পর্বত বলতে পারি, নদ নদী বলতে পারি, মাতৃভূমি, সমভূমি, সমুদ্র ইত্যাদি সংশ্লিষ্ট দেশের ইতিহাসকে প্রভাবিত করে, সেগুলিকে ইতিহাসের ভৌগোলিক উপাদান বলা হয়ে থাকে। লিখিত ইতিহাসের মূল উপাদান কয়টি ও কী কী? লিখিত ইতিহাসের মূল উপাদান আমরা সাধারণত জানি যে দুটো প্রকারের, একটা প্রত্নতাত্ত্বিক এবং দ্বিতীয়টা সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক কোনগুলো হয়ে থাকে? লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, এই সমস্ত। এবার 9 নম্বর প্রশ্ন, লেখমালা বলতে কী বোঝায়? তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা নিয়ে আলোচনা করব। যে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে
প্রাপ্ত ইট পাথর বিভিন্ন ধাতু প্রভৃতির ফলকে খোদিত বিভিন্ন লিপি প্রাচীনকালের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে, সেগুলিকে বা লিপি সহ এই সব ফলকগুলিকে লেখমালা বলা হয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এর একটা উদাহরণ, তাই না? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এই লেখমালার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এবার 10 নম্বর প্রশ্ন কি বলছে, লিপি বা লেখর গুরুত্ব কি? এখানে আমরা আলোচনা করলাম লেখমালা বলতে কি বোঝো, এখানে আমরা আলোচনা করব লিপি বা লেখর গুরুত্ব কি বা গুরুত্ব লেখো, তার দুটো গুরুত্ব আমরা প্রধান যে সমস্ত গুরুত্বগুলো সেগুলো আলোচনা করছি। তো কি বলছে, প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে লিপিগুলি 1 নাম্বার সমকালীন রাজনৈতিক অর্থনৈতিক অবস্থান জানানোর পাশাপাশি সমকালীন ধর্মবিশ্বাসেরও পরিচয় দেয়, তাই না? দ্বিতীয় যেটা হচ্ছে লিপি থেকে এক দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেনের কথা জানা যায়, সেটা লিপির একটা গুরুত্ব হয়ে যায়। এবার মুদ্রার গুরুত্ব লেখো, একইভাবে মুদ্রার প্রধান দুটো গুরুত্ব নিয়ে আলোচনা করব। দেখো লিপি থেকে যেমন এক দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেন পাওয়া যায়, তেমনি মুদ্রা থেকে এমন কিছু জিনিস আমরা জানতে পারি যেগুলো মুদ্রার প্রধান গুরুত্ব। যেমন মুদ্রায় ব্যবহৃত ধাতু থেকে সমকালীন যুগের অর্থনৈতিক অবস্থার কথা জানা যায়, তাই না? দ্বিতীয় হচ্ছে শাসকদের ব্যক্তিগত কৃতিত্বের পরিচয় ছাড়াও মুদ্রায় খোদিত সাল ও তারিখ দেখে কাল পরম্পরা সম্পর্কে ধারণা পড়া যায়, তাই না? যেটা কোন সালের বা কোন কালের হতে পারে মুদ্রার মধ্যে যে সমস্ত খোদিত থাকে আর কি। এবার 12 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি, তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা। তোমরা প্রশ্নটা লিখে নেবে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝো বা কাকে বলে। তো দেখো উত্তরটা কি বলছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো মাটির ওপর থেকে বা উৎখননের ফলে মাটির তলা থেকে আবিষ্কৃত অতীতকালে তৈরি বা অতীতে ব্যবহৃত জিনিসপত্র। উদাহরণ হিসেবে বলা যায় শিলালিপি, মুদ্রা। শিলালিপির মধ্যে পড়ে এলাহাবাদ প্রশস্তি, যখন তোমাদের উদাহরণটা দেখিয়ে দিলাম সেখানে বলেছি। এবার মুদ্রার মধ্যে সমুদ্রগুপ্তের স্বর্ণমুদ্রা, এটাও এর উদাহরণ হয়ে যায়। এবার 13 নম্বর, এপিগ্রাফি কি, তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা। প্রশ্নটা লিখে নেবে যে এপিগ্রাফি কি বা বলতে কি বোঝো। যে শিলালিপি উৎকীর্ণ বিষয়ক পঠন পাঠনকে ইংরেজিতে এপিগ্রাফি বলে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। এবার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে প্যালিওগ্রাফি কি, এটু প্রশ্নটি লিখে নেবে যে প্যালিওগ্রাফি বলতে কি বোঝো। উত্তরটা দেখো, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলে প্যালিওগ্রাফি। বোঝা গেল। জিগুরাত কি, তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকতো, এগুলিকে এক কথায় বলা হচ্ছে জিগুরাত। পরবর্তী প্রশ্ন, তোমাদের মোট 26 বা 26টি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তো 15 নম্বর প্রশ্ন, হায়ারোগ্লিফিক লিপি কি। সো বিস্তারিতভাবে উত্তরটা দেখো যে হায়ারোগ্লিফিক শব্দের সাধারণ অর্থ হলো দেবভাষা বা পবিত্র ভাষা। এগুলি ছিল মূলত চিত্রলিপি। উদাহরণ হিসেবে বলা যায় তারা সূর্য বোঝাতে একটি বৃত্ত এঁকে তার মাঝে একটি বিন্দু বসাতো, বা জল বোঝাতে ঢেউয়ের মতো ছবি আঁকতো। তারা ছবির মাধ্যমেই কিন্তু প্রকাশ করতো সব কিছু, বা যদি তারা জল বোঝাতো তাহলে কিন্তু ঢেউয়ের মতো একটা ছবি আঁকতো, এরকম ছবির মাধ্যমে তারা প্রকাশ করতো। তো হায়ারোগ্লিফিক লিপি সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেওয়া রয়েছে। প্রথম বক্সে যে বিশিষ্ট ফরাসি পণ্ডিত সাপোলিও হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন। প্রশ্ন আসতে পারে যে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার কী করেন, তখন লিখতে হবে বিশিষ্ট ফরাসি পণ্ডিত সাপোলিও। এবং এখান থেকে আরেকটি তথ্য হায়ারোগ্লিফিক লিপি সম্পর্কিত, সেটা হচ্ছে এই লিপির দ্বারা মিশরীয় সভ্যতার পরিচয় পাওয়া যায় বা পরিচয় মেলে। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে নিউমিসমেটিক্স কি, তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা। মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে নিউমিসমেটিক্স বলা হয়। এখান থেকে একটা তথ্য, এর দ্বারা বিভিন্ন ধরনের মুদ্রার পরিচয় জানা যায়। এবার ফেরাও কারা, আমরা ফেরাও সম্পর্কে সবাই কম বেশি জানি। তো যেটা প্রাচীন মিশরের রাজাদের বলা হয়, বা রাজাদের যে সমাধি কি বলছে দেখো, প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হয়, ঠিক আছে। ফেরাওগণ নিজেদের স্মৃতিস্তম্ভ হিসাবে পিরামিড নির্মাণ করতেন। ইতিহাস পুরাণ কি, ইতিহাস পুরাণ প্রশ্নটি লিখে নেবে, ইতিহাস পুরাণ কি। উত্তরটা দেখো, প্রাচীন ভারতীয় গ্রিক সহ বিভিন্ন প্রাচীন সভ্যতার বিভিন্ন পুরাণ অর্থাৎ পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে। এসব কাহিনীতে সমকালীন বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সন্ধান পাওয়া যায়। ঐতিহাসিক উপাদান সমৃদ্ধ এসব পুরাণকে ইতিহাস পুরাণ বলা হয়। পরবর্তী, ভারতের উল্লেখযোগ্য 4টি পুরাণের নাম লেখো। আমরা পুরাণ সম্পর্কে জানি যে ভারতের মোট 18টি পুরাণ, তার মধ্যে উল্লেখযোগ্য 4টি পুরাণ হচ্ছে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ এবং ব্রহ্ম পুরাণ। তো 18টি পুরাণ তোমরা দেখে নেবে, আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি। বৌদ্ধ ও জৈনদের প্রধান গ্রন্থগুলির নাম লেখো। বৌদ্ধদের প্রধান গ্রন্থগুলি হচ্ছে ত্রিপিটক একটা প্রধান,
ত্রিপিটক, তারপর জাতক, ঠিক আছে। এবং জৈনদের প্রধান গ্রন্থগুলি হচ্ছে, আমরা পরবর্তী পেজের উত্তরগুলো দেখব, সেটা হচ্ছে ভগবতী সূত্র, তারপর আচারঙ্গ সূত্র, তারপর কল্পসূত্র প্রভৃতি। 21 সেটা হচ্ছে হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয়। আমির খসরুকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হয়। তার প্রকৃত নাম হচ্ছে আবুল হাসান ইয়ামিদ্দিন উদ দিন খুসরো। যদি প্রশ্ন আসে যে আমির খসরুর পুরো নামটি কী, তখন কিন্তু লিখতে হবে, বোঝা গেল। এবার আরবি চাষনামা গ্রন্থটি ফরাসিতে কে অনুবাদ করেন? মোহাম্মদ আলী বিন মোহাম্মদ কফি। এই গ্রন্থটি নাসিরুদ্দিন কুবাচার নামে উৎসর্গ করা হয়। এটা হচ্ছে কিন্তু আরবি চাষনামা গ্রন্থের সম্পর্কে একটি তথ্য, যে এই গ্রন্থটি নাসিরুদ্দিন কুবাচার নামে উৎসর্গ করা হয়। 24 ইতিহাসের চক্রাকার ধারণাটি কি? এটার প্রশ্নটি লিখে নেবে। আমরা জানি যে ইতিহাসের মোট 4টি ভাগ, সেটাই যে ঘুরে ঘুরে আবার আসে, সেটাকেই কিন্তু সংক্ষেপে বলছে ইতিহাসের চক্রাকার ধারণা। সংখ্যাটা দেখে নাও। ভারতীয় ধারণায় ও পুরাণ সাহিত্য অনুযায়ী 4টি যুগ, কোন কোন যুগ? সেটা হচ্ছে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। এই যে 4টি যুগ, এই 4টি যুগ চক্র আকারে আবর্তিত হয়। ইতিহাসের ধারণায় এই যুগের প্রত্যাবর্তনের নিয়মে হলো ইতিহাসের চক্রাকার ধারণা। মোস্ট ইম্পর্টেন্ট এবং সর্বশেষ প্রশ্ন তোমাদের, কিন্তু 26 মানে 26 নম্বরই প্রশ্ন, দুটো লিখেছি, তো কোনো ব্যাপার না, তোমরা 27 নম্বর প্রশ্ন লিখে নেবে। তো 26 নম্বর হচ্ছে প্রবাহমান কাল কি? তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা, যে কাল সম্পর্কিত যে ধারণা অনুসারে মনে করা হয় যে ইতিহাসের কালের অগ্রগতি একটি সূচনা পর্ব থেকে রৈখিক ধারা একটি সমাপ্তি পর্বের দিকে এগিয়ে যায়, সেই কালকে প্রবাহমান কাল বলে। এবং সর্বশেষ 27 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন সময়কাল আদি মধ্যযুগ নামে চিহ্নিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি, দেখে নাও উত্তরটা। আধুনিক ইতিহাসগণ বা ঐতিহাসিকগণ ভারতের মধ্যযুগকে আদিম ও অন্তমধ্য এই দুই ভাগে ভাগ করে থাকেন। অর্থাৎ আমাদের যে আধুনিক ঐতিহাসিকগণ, তারা ভারতের মধ্যযুগকে আদিম ও অন্তমধ্য কিন্তু এই দুটি ভাগে ভাগ করে থাকেন। তো প্রশ্ন হচ্ছে এবার কথা হচ্ছে আদিমধ্য যুগ হিসেবে রামশরণ শর্মা, তারপর নামটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ব্রজদুলাল চট্টোপাধ্যায়, নিহারঞ্জন রায় প্রমুখ গবেষকগণ 600 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে উল্লেখ করেছেন, সেটাই হচ্ছে আদি মধ্যযুগ। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়, জানা হচ্ছে ইতিহাস চেতনা। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা 27টি এসএকিউ সঙ্গে উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও তোমাদের নেক্সট চ্যাপ্টারগুলো থেকে এভাবেই আলোচনা করব।